হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা দেখব শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে। রিসেন্টলি বাংলাদেশে একটা নতুন সেল খুঁজে পাওয়া গিয়েছে, যারই ছদ্মনাম হচ্ছে আয়নাঘর। তো সেখানে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি যে বাংলাদেশে যত আর কি সততাবান মানুষ আছে তাদেরকে হঠাৎ হঠাৎ গুম করা হতো এবং তাদেরকে এই আয়নাঘরে নিয়ে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ তাদের উপরে নির্যাতন করা হতো অন্ধকারের ভিতরে রেখে। আর শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর তার অনেক কুকর্ম কিন্তু সামনে আসছে। তো এইটা তার মধ্যে একটা। আর আমরা দেখবো আসলে সেই সেলের মধ্যে কি কি ঘটতো এবং সেই সেলটা কিরকম। তো সমস্ত কিছু আর কি আমরা আজকে ধারণা নেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা নিয়েছি হচ্ছে কি কেন কিভাবে ইউটিউব চ্যানেল থেকে। তোমরা যাবে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, তোমরা গিয়ে ভিজিট করবে এবং এই ভিডিওটা দেখে তোমাদের এত কষ্ট হবে এবং এত রাগ হবে বলার বাইরে। তো আমরা প্রথমে ভিডিওটা দেখবো এবং তার কুকর্ম দেখবো। আমার এখনই খুব রাগ হচ্ছে, ভিডিওটা খুবই এমনি বাংলাদেশে একটা সাড়া ফেলে দিয়েছে। তো ভাবলাম এটার উপর একটা ভিডিও বানানো যায়, সেই জন্য মেনলি এই ভিডিওটা আনা। তো চলো বেশি বকর বকর না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই ও আয়নাঘর আচ্ছা, মানে পরিচালনা সরকারের করত। বিরুদ্ধে যারাই মুখ খুলতো বা এমন কিছু তারা জেনে গেছে যেটা পাবলিক জানলে সমস্যা, তাদেরকে গুম করে আনা হতো, এই আয়না ঘরে রাখা হতো। আর সেইটা পরিচালনা করতে হচ্ছে এই বাংলাদেশের গোয়েন্দা বিভাগের কিছু অসৎ পুলিশ অফিসার। তারাই আসলে এইগুলো মেনটেন করতো সরকারের কিছু বাড়তি সুবিধা নেওয়ার জন্য। ভাই কি বলবো, মানুষের মনুষ্যত্ব নেই। কি কেন কিভাবে এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। আমরাও জানতে চাই যে আসলে সেখানে কি কি ঘটতো। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আচ্ছা, আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। আচ্ছা, মানে সেখান থেকে 2022 সালেও এই বিষয়টা নিয়ে কথা হয়েছিল, কিন্তু মানুষ এইটা নিয়ে অতটা জানতো না বলে হয়তো এই জিনিসটাকে মানুষ অ্যাভয়েড করার কারণে আমরা এত দেরিতে এই জিনিসটা জানতে পারছি। আর এতদিন ধরে এই জিনিসটা চলে আসছে, যুগের পর যুগ, মানে তো ভাই 24 বছর 25 বছর, ভাই অনেক দিন ভাই। মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত মানে ছিল। হচ্ছে একজন পরবর্তীতে সেনা, সে সৈনিকে আর কি কাজ করতো, মানে সেও বাদ যায়নি সেখানে। সরকারের হয়তো এমন কিছু তারা জানতে পেরেছিল, তাদেরকেও এরকম ভাবে আর কি শাস্তি দেওয়া হয়েছে। ভাই ভাবতেই খারাপ লাগছে, দেশের সরকার এত এত জঘন্য জঘন্য কাজ করে রেখেছে যেগুলো চিন্তা করলে ভাই এত খারাপ লাগে না ভাই, বলার বাইরে ভাই। একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করা কতটা ভাই দেখতে অমানবিক। পাচ্ছ লিটারেলি জায়গাটা এতটা ছোট, আর এর ভিতরে এইরকম ভাবে। আর আমি যেটা শুনছিলাম এটা নাকি মাটির নিচে। ভাই সেই ক্লিপটা যদি পারি তো তোমাদেরকে আমি পরে দেখাবো। সো সে এই যে পুরো জিনিসটা, এটা পুরো মাটির নিচে, মানে অন্ধকার একটা জায়গার ভিতরে। তো সেখানে এতগুলো মানুষকে এইভাবে এনে যে রাখা হতো, তারা যে কোনো অপরাধী তা কিন্তু না, তারা যে মানে নিরপরাধ মানুষ, তাদের কোনো অপরাধের জন্য তাদেরকে আটকানো হতো না এখানে, তাদেরকে শাস্তি দেওয়া হতো এটাই যে তারা সরকারের বিরুদ্ধে কথা বলেছে এই জন্য।
এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর এইটাই যুগ বলছিলাম আটকে রাখা এইটাই হয়েছে। বলছিলাম যে বিনা আয়নাঘরের অপরাধে বছরের পর বছর যুগের পর যুগ তাদেরকে নাকি আটকে রাখা হতো। এই জিনিসটা ভাই মানে মানে যখনই আর কি শুনছি আমার মানে গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। এইরকম একটা জিনিস যখন কল্পনা করছি ভাই এতটা রাগ হচ্ছে না। শেখ হাসিনাকে দেশে আনা হোক, এটাই আমার দাবি। তাকে দেশে ফিরিয়ে এনে তাকে ইচ্ছা মতো শাস্তি দেওয়া হোক, মানে তার ফাঁসিতে ছড়ানো হোক তাকে। তাকে যেন কোনো দেশ কোনো ভিসা না দেয় থাকার জন্য। রাগ হচ্ছে এত ভাই বলার বাইরে। বন্দীদের একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় তাহলে কি করা হয়? এমনও নয়। অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখান ভাই থেকে ভাবতে পারছো? হত্যাও করা আর হয়েছে। এখানে ভাই এটকে রাখার থেকে যদি হত্যাও করে দেয় আমার মনে হয় যে ওর থেকে শান্তি। কেননা এই একটা এরকম জায়গায় যদি কোনো মানুষকে আটকে রাখা হয় সে তো এমনিই মারা গেছে। ঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে ভাই হবে একটুখানি এমন একটুখানি অমানবিক তোমরা একটুখানি পরিবেশে দেখো দীর্ঘ এই যে জায়গাটা, লিটারেলি এই জায়গার মধ্যে একটা মানুষ তাকে যদি বছরের পর বছর এখানে যদি আটকে রাখা হয়, তার মেন্টালি তার মানসিক ভাবে তার উপরে কেমন একটা মানে প্রভাব পড়ে। আর মানে কিভাবে মানুষ হয়ে মানুষের উপরে এই রকম ভাবে অত্যাচার কিভাবে করে? তারা তো কোনো দাগী অপরাধী নয় বা এমন কোনো অপরাধ করেছে তার জন্য এরকম ভাবে রাখা হয়নি। সরকারের বিরুদ্ধে কথা বলেছে বা সত্যের সাথে সত্য কথা বলেছে, এমন কোনো কথা যেটা সরকারের সমস্যা হতে পারে। সরকার আর কি নিজে বাঁচার জন্য এই সবগুলো করেছে। ধিক্কার ধিক্কার, এইরকম সরকারের প্রতি ধিক্কার। আর না জানি বাংলাদেশে আর কত কত এরকম আয়নাঘর রয়েছে। দিন বন্দি করে রাখার চেয়ে কাউকে আমি এটাই হত্যা বলছিলাম। করাও অনেক ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, কিন্তু নির্যাতন কিন্তু এবং গাইস জোরপূর্বক এখানে একটুখানি গুমে তোমরা খেয়াল করে দেখো, এই যে আর যে চাচাটাকে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে, তার হাতের ভিতর দিয়ে যেন রডটা চলে গেছে না, এরকম যেন দেখাচ্ছে। আসলে আমি বুঝতে পারছি না, এরকম দেখাচ্ছে তাই বলছি। আমি বুঝতে পারছি না, তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যাই হোক, এটা কিন্তু সত্যি শেখ হাসিনার জন্য খুব একটা ভালো বিষয় নয়। আর তাকে শাস্তি না দিয়ে এইভাবে দেশ থেকে চলে যেতে দেওয়া সেনাবাহিনীর প্রতি আমার মানে এই জায়গাটায় খুব খারাপ লাগছে যে এই রকম খবর। আর ঢাকা সৈন্যদের আর কি এতে অধীনের ভিতরে এই সবগুলো হচ্ছিল, তাহলে তাদের কাছে নিশ্চয়ই খবর থাকার কথা। সেইগুলো তারা জানা সত্ত্বেও এইভাবে কিভাবে কি হয় আমি বুঝতে পারছি না। এখন আমি সঠিক জানি না, তথ্য আমার কাছে অভিযোগগুলো নেই। বরাবরই অস্বীকার করে এসেছে। হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ আমি কিছু আমি সেটাই আয়নাঘর বলছিলাম যে থাকতে পারে। আয়নাঘর তো একটা খুঁজে পাওয়া গিয়েছে, আরো হয়তো পুরো বাংলাদেশ জুড়ে হয়তো আরো থাকতে পারে। এবং কি শুধু বাংলাদেশ নয়, আরো মানে অনেক দেশে, যেমন আমাদের ইন্ডিয়াতেও থাকতে পারে, না থাকার কি বা আছে। মানে কি বলবো, বাংলাদেশে যে এটা ছিল এতদিন তো মানুষ জানতো না, হঠাৎ করে এইটা রিভিল হলো। সেই রকম হতে পারে অন্যান্য দেশে এরকম থাকতে পারে। পার্সোনালি আমার মতামত যে কোনো দেশে যেন এরকম কিছু না ঘটে, কেননা এইটা বলবো মন বিদারক একটা বিষয় যে মানুষের উপরে এইভাবে অত্যাচার করাটা ভাই একদমই খারাপ বিষয় একটা। এরকম যদি একটা নির্দোষ নিরপরাধ মানুষকে যদি এরকম ভাবে আটকে রাখা হয়, ভাই কেমন লাগবে তোমার? যদি মানে একটা কল্পনা করো না, নিজেকে ওই জায়গায় কল্পনা করো, তাহলে নিজেই ফিলটা করতে পারবে। ভাই সত্যি ধিক্কার জানাতে ইচ্ছা করছে এরকম সরকারকে। শাস্তি না দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা ভাই আমার খারাপ লাগছে। যাই হোক, ভিডিওটা শেষ হয়েছে এখানে। কিছু বলার নেই ভাই, শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, এখনো পর্যন্ত মানে সুযোগ আছে তাকে আটকে ফেলার। কেননা এইরকম ভাবে কত কত মানুষকে না এরকম ভাবে আর কি সে মেরে ফেলেছে, কত মানুষকে এরকম ভাবে আটকে রেখেছিল। মানে ভাবতে পারছো এরকম একটা পরিস্থিতিতে যদি কোনো মানুষকে রাখা হয়, তার মানসিক ভাবে কিরকম ভাবে আর কি তারা ভেঙে পড়ে। ইতিমধ্যে আমরা দেখছিলাম অনেকে আয়নাঘর থেকে ছাড়া পেয়েছে, মানে মুক্ত হয়েছে আয়নাঘরটা যখন থেকে ফাঁস হয়েছে তখন থেকে। এরকম পুরো বাংলাদেশে আরো কত কত আয়নাঘর আছে তার কোনো ঠিক নেই। মানে কি বলবো, শয়তানিটা কি না কি করে রেখেছে বাংলাদেশটা, মানে ওই শয়তানটা কি করেছে ভাই, কি বলবো আর।
তাকে নিয়ে কোনো ভাষা আর খুঁজে পাচ্ছি না। যাই হোক, ভিডিওটা দেখেছি, একদম হৃদয় বিদারক, মানে সত্যি এত খারাপ, এত মানে কি বলবো, আমার মুখে আর ভাষা খুঁজে পাচ্ছি না, আমি তারকে মানে কি বলে আর কি সম্বোধন করব। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যাই হোক, তোমরা নেক্সটে কমেন্ট করে জানাও যে কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আসলে আমি কনফিউজড হয়ে যাচ্ছি, আমার কোনো নিজস্ব রিসার্চ টিম নেই, সেটা তোমরা ভালোভাবে জানো। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা কমেন্ট অবশ্যই লিখতে ভুলবে না, আর এই ভিডিওটা সম্পর্কে তোমরা যা যা জানো অবশ্যই কমেন্ট করবে, তাতে আমিও কিছু ইনফরমেশন পেয়ে যাই এই ভিডিও সম্পর্কে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।